বিএনপি যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজের রাজনীতি করেছেন। এখনও যে এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে না তা কিন্তু নয়। অতএব দলগতভাবে এবং তাদের যারা সমর্থকরা যারা আছেন, দেশের সাধারণ জনতা যারা আছেন, আমি মনে করি যে তারা কেউই কখনো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারে এই রাজনীতিকে তারা সমর্থন করবে না। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, আমরা জানি 2015 সাল থেকেই তার রাজনীতিতে তাকে মোটামুটি তার সহপাঠীরা তাকে চেনেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন, দেশ নিয়ে ভাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যখন আগে থেকেই ফাঁস হয়ে গেল, তার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে তিনি এককভাবে অনশন শুরু করেছিলেন। তিনি একই ব্যক্তি যিনি 18 সালে, আমরা মনে আছে আপনাদের সবার, কোটা বিরোধী আন্দোলনে একজন অগ্রগামী সৈনিক ছিলেন। একই সঙ্গে তিনি ডাকসু নির্বাচনে যে সমাজ কল্যাণ সম্পাদকে তিনি বেশ জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান আন্দোলনের আরেকজন অগ্রগামী নায়ক বলা হয়, সৈনিক বলা হয়, এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আখতার হোসেন। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও স্বাগত। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপনার সাথে কথা বলতে চাই আমরা, কারণ আপনি একটি আন্দোলনের যে কয়েকজন আপনার অগ্রগামী নায়ক তাদের মধ্যে একজন। দীর্ঘদিন থেকে আপনারা স্বৈরাচার, ফ্যাসিবাদী এবং রাষ্ট্র যে মূল অবকাঠামো, সেখানে অনেক ধরনের যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন, সেগুলো পরিবর্তনের জন্য আন্দোলন করছেন। আপনারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, আপনার রাজপথে থেকে লড়াই করেছেন, জেলে গিয়েছেন, অনেক নিপীড়ন সহ্য করেছেন। এখন আপনারা আবার রাষ্ট্রকে নতুনভাবে, রাষ্ট্রের মৌলিক কাঠামো সংশোধনের জন্য কথা বলছেন। ঐক্যমত কমিশনে আপনাদের রিপোর্ট জমা দিয়েছেন এবং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনার দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং খুবই জনপ্রিয় মুখ হাসনাত আবদুল্লাহ পরপর 2টো পোস্ট তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার ভেরিফাইড পেজ ফেসবুক পেজে তিনি লিখেছেন। তিনি বলেছেন, শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এটা একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। তিনি বলছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। হাসনাত আবদুল্লাহর এই মনোভাবকে জাতীয় নাগরিক পার্টি ওন করে কিনা, এবং তিনি যেভাবে বলছেন আক্ষরিক অর্থে যে 23টা মিটিং হয়েছে, আপনাদের কাছে এই তথ্য আছে কিনা? বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্পৃহা এবং আকাঙ্ক্ষার জায়গাগুলো অপূর্ণ অবস্থায় ছিল, সেগুলোকে যেন রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যকে ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা যাত্রা শুরু করেছিলাম। 5ই আগস্টে বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়ে যে 9 মাস অতিক্রান্ত হলেও আইনগতভাবে এখনো পর্যন্ত আওয়ামী লীগ প্রশ্নের সুরাহা করা হয়নি। আমরা দাবি জানিয়ে এসেছি যে আওয়ামী লীগ তারা যেহেতু দলগতভাবে জুলাই আগস্টে এবং তার পূর্বেকার সময়গুলোতেও বাংলাদেশে হত্যা, নিপীড়ন, গণহত্যার মতো অপরাধগুলো সংঘটিত করেছে, এখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছে। অতএব নিছক কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিচার নয়, দল হিসেবেও যেন আওয়ামী লীগের বিচার করা হয়। এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পর্যায়ে কথা হয়েছিল, কিন্তু সেই আইনে দল হিসেবে বিচার করবার মতো যে ধারা সেটাকে সংযুক্ত করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে যেন দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, যে কোনো গণহত্যাকারীকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, সে ধারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে অন্তর্ভুক্ত করা হয়। এবং যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, যদি আওয়ামী লীগ বাংলাদেশে তাদের পূর্বেকার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা নিয়ে ফিরে আসার সুযোগ পায়, তাহলে তো 24-এর অভ্যুত্থানে যারা জীবন দিলেন, যারা আহত হলেন এবং যারা এই আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিলেন, তাদের যে ত্যাগের জায়গাটি আছে সেটাকে চূড়ান্তভাবে অস্বীকার করা হয় এবং অবমূল্যায়ন করা হয়। শুধুমাত্র তাই নয়, দেশকে আরেকবার
আরও গণহত্যার দিকে এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করা হয়। এইরকম পজিশন যদি বাংলাদেশে আসলেই তৈরি করা হয়, তার সঙ্গে কোনোভাবেই শুধু হাসনাত আব্দুল্লাহ নয়, আমরা জাতীয় নাগরিক পার্টি যারা আছি, আমরা কেউই সেরকম পরিস্থিতি যারা তৈরি করছেন তাদের সঙ্গে আমরা থাকবো না। সেটা বাংলাদেশের যে কোনো পর্যায়ের ব্যক্তিবর্গ হতে পারেন, এমনকি বিদেশি যারা শক্তিগুলো আছে তারাও বাংলাদেশে আওয়ামী লীগকে নানাবিধভাবে পুশিং করবার চেষ্টাটা করছেন। সে জায়গা থেকে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের অনেকগুলো দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে। বিশেষ করে ভারত, যে ভারতে বাংলাদেশের ফেসিবাদী খুনি হাসিনা অবস্থান নিয়েছেন, বাংলাদেশ থেকে হাজার হাজার আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা ছড়াচ্ছেন, নানা ধরনের গুজব ছড়াচ্ছেন এবং এই দেশটাকে অস্থিতিশীল করবার তারা চেষ্টাটা করছেন। এবং এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা খুনিরা আছে তাদেরকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করে নেই। এই জিনিসটা একটা শঙ্কার জায়গায় তৈরি করছে এবং মনে হচ্ছে যে ভারতের বাংলাদেশের ব্যাপারে যে আওয়ামী প্রীতি, সে আওয়ামী প্রীতির বাইরে তারা এখনো বেরোতে পারছেন না। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করবার যে কথাটা ছিল ভারত রাষ্ট্রযন্ত্রের, সেটা তারা করছেন না। তারা এখনো পর্যন্ত পূর্বেকার মতো আওয়ামী লীগকে তারা যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, সহায়তা করে এসেছেন এবং বাংলাদেশে একটা পুতুল শাসক বসিয়ে রেখেছিলেন, তেমনটা যেন আবার করতে পারেন সেই ফন্দি ফিকির থেকে তারা এখনো বের হয়ে আসেননি। সেই ফন্দি ফিকিরগুলোর জন্যই বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় হয়তো তারা বসছেন। সেগুলোর ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো যারা আছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন, তাদের এই বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখা দরকার, যাতে করে আওয়ামী লীগ সেটা যে ফর্মেই হোক না কেন বাংলাদেশে ফিরে আসার সুযোগটা না পায়। আওয়ামী লীগ নৌকা মার্কা, মুজিববাদী মতাদর্শ। এখানে একটু আমি একটা যে সপ্তাহে একটু জিজ্ঞেস করি, আপনি যে কথাগুলো বললেন 2-3টা বিষয় আছে, আপনাদের উপর কি আসলে কোনো চাপ আছে? আপনি একটু বলবেন যে, যেমন আপনি কিছুদিন আগে মার্কিন চার্জ অ্যাফেয়ার্সের সাথে একটা বৈঠক করলেন এবং আপনারা তো দেশি বিদেশি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যারা, সবার সাথে আপনাদের কথা হচ্ছে একটা নতুন দল হিসেবে এবং আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে। বিভিন্ন দাতা সদস্যরা যখন আসছেন বা বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন, আপনাদের সাথেও কথা বলছেন। তো আপনাদের উপর কি এরকম আপনারা কোনো অনুরোধ বা এরকম কোনো পেয়েছেন যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, এরকম কি আপনাদের কাছে কোনো সুপারিশ বা কোনো দিক নির্দেশনা বা এরকম কোনো আলোচনা আপনাদের সাথে করেছে কিনা কেউ? জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসলে শুরুর সময় থেকেই, যখন জাতীয় নাগরিক কমিটিতেও আমরা ছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা ছিলাম, আমরা আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছি, সেই শক্ত অবস্থানের পক্ষেই আমরা বাকিরা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। অতএব আমাদের কাছে এই ধরনের প্রস্তাব করবার সাহসটাও আসলে ওই অর্থে কারো এখনো হয়ে ওঠেনি। কিছুদিন আগে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডিসি এসপিদের সম্মেলন করেছে, যে আমাদের ঢাকায় হয়েছিল, যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ নিয়ে কথা বলেছেন। বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি যিনি প্রধান, নাহিদ ইসলাম তখন তথ্য সম্প্রচার বিষয়ের প্রধান ছিলেন, তিনি এবং আসিফ মাহমুদ ভূঁইয়া, তিনি আরেকজন উপদেষ্টা, তারা একটা কথা বলেছিলেন যে যদি স্থানীয় পর্যায়ে নির্বাচন হয় সেখানে তখন আওয়ামী লীগের, যদি দলীয় ব্যানার না নিয়ে হয়, আওয়ামী লীগের লোকজন নির্বাচন করলে, বিভিন্ন জেলা প্রশাসকরা জিজ্ঞেস করেছিল মত বিনিময়। তারপরে একটা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন, একই কথা সমর্থন করেছেন আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছিলেন যাদের বিরুদ্ধে হত্যা এবং খুন বা গুমের অভিযোগ নেই, যারা আওয়ামী লীগ করতো, তারা যদি ভুল স্বীকার করে তাহলে তারা আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে। এইটা আসলে কি মনে হয়, এটা আসলে কি আপনারা বলবেন যে তখন যেটা বললেন যে তার মানে কি তখনকার প্রেক্ষাপট থেকে এখন আবার কি এনসিপি সরে এসেছে, না তখনকার প্রেক্ষাপটটা আসলে কি উদ্দেশ্যে ওনারা এই কথা বলেছিলেন, আপনার কি মনে হয়? বাংলাদেশে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন গত 15টা বছরে, আওয়ামী লীগের যত অন্যায় অপরাধ, যত ভোট ডাকাতি এবং গণহত্যার মতো সংগঠনগুলো আছে, প্রত্যেকটা বিষয়ে তাদের সকলেরই দায়ী রয়েছে। কিছু কিছু ব্যক্তি আছেন যারা সরাসরি এই অপরাধগুলোর সঙ্গে জড়িত ছিলেন, নির্দেশ দিয়েছেন। কিছু কিছু ব্যক্তি ছিলেন যারা এটাকে নীরবে সমর্থন করে গেছেন। কিছু কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নিজেদেরকে সুবিধাভোগী অবস্থায় রেখেছিলেন। প্রত্যেকটা ব্যক্তি তাদের দায়গুলো, আওয়ামী লীগের এর বাইরে কি সমর্থক একটা গোষ্ঠী ছিল কিনা আপনারা মনে করেন? আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠীও আছে, তাদের কথাই বলছি, যারা নীরবে আওয়ামী লীগকে সমর্থন করে গেছে। এই নানা ধরনের আওয়ামী লীগের যে স্তরবিন্যাসটা আছে, এই কোনো স্তরবিন্যাসের আওয়ামী লীগই এখন পর্যন্ত
তার আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা গণহত্যা করেছে, আওয়ামী লীগ যে মানুষ ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, এই কোনো বিষয়ে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগের সর্বোচ্চ খুনি থেকে শুরু করে নিয়ে আওয়ামী লীগের একজন সমর্থক পর্যন্ত। অতএব যখন এরকম একটা গোষ্ঠী যারা গণহত্যা করার পরেও তাদের নিছক সমর্থকরাও ক্ষমা প্রার্থনা করা বা ভুল স্বীকার করবার মতো অবস্থায় আসে না, তাদেরকে কোনোভাবেই এই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবার প্রশ্ন আসে না। প্রশ্নটা তখন আসতে পারে, এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন যারা আওয়ামী লীগের হয়তো সমর্থক, তাদেরকে তো বাংলাদেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয়, তারা এই বাংলাদেশে হয়তো থাকবেন, কিন্তু আওয়ামী লীগের নাম নিয়ে, আওয়ামী লীগের মতাদর্শ নিয়ে, মুজিববাদী মতাদর্শ নিয়ে, নৌকা মার্কা নিয়ে বাংলাদেশের রাজনীতিটা হতে পারে অন্য না। দলের রাজনীতিতে যোগ দিতে পারবে? আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, এবং অপর যারা আছেন তারা এখনো পর্যন্ত যেহেতু দেশের কাছে তারা ক্ষমা প্রার্থনা করে নেই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হয়নি। অতএব এখনই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, এই আলাপের মধ্যে যাওয়ারই প্রসঙ্গটাই আসে না। আপনি যেটা বলছিলেন যে এই যে বিচার করতে হবে এবং এই বিচারের যতক্ষণ না হচ্ছে, এবং এটা আপনাদের দাবি যে এটা অবশ্যই যৌক্তিক দাবি, এই দাবিগুলো বাস্তবায়ন করবে কারা? অন্তর্বর্তীকালীন সরকারের দায় হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে গঠন, সেই গঠনের যে স্পৃহা, আকাঙ্ক্ষার জায়গা, ফেসিবাদীদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, সেগুলোকে নিশ্চিত করা। এবং এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সকলের সক্রিয় ভূমিকা লাগবে। আমরা এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের দলগতভাবে বিচার চেয়েছি, সেই বিচার যেন অপর যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলো আছে তারাও যেন চান, সেটা নিশ্চিত করতে হবে। রাজপথে আমাদের ভয়েসটা শক্ত রাখতে হবে এবং সরকারে যারা আছেন তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। যদি এই দায়টা আসলে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের, যাতে করে বাংলাদেশে ফেসিবাদ আর পুনরুজ্জীবিত হতে না পারে, যাতে করে ফেসিবাদ ফিরে আসতে না পারে, তার জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার, বিচার থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আগে ফেসিবাদ বিরোধী যে মানসিকতা সেটাকে লালন করেই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। ক্লিন ইমেজের আওয়ামী লীগ বলতে আসলে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। আওয়ামী লীগ এমন একটা দল, সেখানে যদি আমরা যাচাই বাছাই করতে চাই তাহলে সেখানে ভালো মন্দ যাচাই বাছাই করতে গেলে সবগুলোকে ওই মন্দের কাতারে গিয়ে ফেলতে হয়। আওয়ামী লীগ হচ্ছে এরকম একটা দল। সে আওয়ামী লীগের যারা এখনো পর্যন্ত রাজনীতির সাথে যুক্ত ছিল, যারা এখনো পর্যন্ত গণহত্যা হয়েছে, সে গণহত্যা নিয়ে তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তাদেরকে রিকনসিলিয়েশনের সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জি, জাতিগতভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে, এবং আওয়ামী লীগের যারা সমর্থকরা আছেন তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থানটা কি হবে সে ব্যাপারে 5ই আগস্ট জনতার যে রায় ছিল সে রায় যেন বহাল থাকে, সে ব্যাপারে আমাদেরকে কাজটা করতে হবে। সেটা কবে নাগাদ করবেন আপনারা? সবগুলো দল মিলে এই ঐক্যমতটা কবে নাগাদ হতে পারে? 5 আগস্টের পর থেকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকে নিজেদের যে রাজনীতি আছে সেই রাজনীতি চর্চার দিকে তাদের মনোযোগটা বেশি হয়েছে। কিন্তু আমরা যেটা মনে করি, জুলাই প্রক্লেমেশনের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসা সম্ভবপর ছিল, আবার সামনের দিনে জুলাই চার্টারের কথা সরকার বলেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যমত্যের জায়গা তৈরি হয় তাহলে জুলাই চার্টারের মধ্যেই আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত জানান দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ বাংলাদেশে যে ফেসিবাদী রাজনীতি করেছে তার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক কোনো পক্ষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পিছুপা হয়, তারা পিছুপা হতে পারে, কিন্তু বাংলাদেশের আপামর জনতা তারা এখান থেকে পিছুপা হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবার ব্যাপারে অনেকের ক্ষেত্রে একটা যুক্তির অবতারণা করে এইভাবে যে আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে, অনেকেই আছে। পৃথিবীতে যতগুলো সন্ত্রাসবাদী সংগঠন আছে, যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে, প্রত্যেকটা সন্ত্রাসবাদী সংগঠন জঙ্গি গোষ্ঠীগুলোরও সমর্থক রয়েছে, তাদেরও একটা সাপোর্ট বেস রয়েছে। কারো সাপোর্ট বেস থাকলেই তাকে বৈধ প্রক্রিয়ায় রাজনীতির অধিকার দিতে হবে, এটা বালখিল্য যুক্তি ছাড়া আর কিছু হতে পারে না। যারা সন্ত্রাসী করেন, যারা একটা ডাকাত দলের প্রধান, তারও কিছু সমর্থক থাকে, ওই ডাকাত দলের যারা সদস্যরা আছেন তারা। আওয়ামী লীগ হচ্ছে সেরকম একটা গণহত্যাকারী দল, সেই গণহত্যারও কিছু সমর্থক ওখানে রয়েছে। সে গণহত্যার সমর্থকরা সেখানে থাকলেই, সেটা সংখ্যায় যদি কয়েক লাখও হয়, তারপরেও তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিতে হবে এটা আমরা মনে করি না। বরং সেটা সংখ্যায় যাই হোক না কেন,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারাটাই ন্যায় বিচার। ন্যায় বিচার হবে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার করে আপনি আপনার প্রশ্নে ব্যাখ্যা দিয়েছেন। এখানে একটা আমরা বিভিন্ন সময় বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা পরপর অন্য দলগুলোর সাথে আমরা কথা বলি, যখন একটা জিনিস তারাও কিন্তু বিচার চাইছে। তারা বলছে আমরা তো বিচারের বিরুদ্ধে না, আমরা বিচার প্রশ্নে আমাদের কোনো ইয়ে নেই। এবং এইটা তো সত্য আক্তার ভাই, আপনিও মানবেন যে বিএনপির সাথে 17 বছর আগে আওয়ামী লীগ সরকার যেটা করেছে, মানে এইটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে যে বিএনপি কখনো আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ দেবে? মানে এটা আপনি ব্যক্তিগতভাবে, মানে আমরা যদি 17 বছরের ইতিহাস পর্যালোচনা করি, যে কোনোভাবে আওয়ামী লীগের জন্য তাদের অনুকম্পা থাকবে, মানে একাডেমিকলি যদি চিন্তা করেন, বাংলাদেশে বিগত সময়গুলোতে যারা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন, বিএনপি জামাত, তাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, সাধারণ মানুষকে তো গুম করা হয়েছে। অতএব দলগতভাবে বিএনপি জামাত আওয়ামী লীগ ফিরে আসুক এই ধরনের সিদ্ধান্তের দিকে যদি তারা অগ্রসর হয়, তাহলে নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কিছু এটা হবে না। যাওয়ার কোনো কারণ, এটা সঙ্গত কারণে তাদের এটা যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু তারপরেও বিএনপি যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজের রাজনীতি করেছেন কেউ কেউ, গুটিকত ব্যক্তি, এমন ধরনের অভিযোগ বিভিন্ন সময় এসেছে। এখনো যে এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে না তা কিন্তু নয়। অতএব দলগতভাবে এবং তাদের যারা সমর্থকরা যারা আছেন, দেশের সাধারণ জনতা যারা আছেন, আমি মনে করি যে তারা কেউই কখনো আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারে এই রাজনীতিকে তারা সমর্থন করবে না। তো আমি যেটা বলছিলাম আক্তার হোসেন, যে তাদের নেতাদের বক্তব্য থেকে যেটা বোঝা যায়, তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি বিএনপি নেই, এটা সরকার চাইলে সরকার নির্বাহী আদেশে করে দিতে পারে, করছে না কেন? তারা যখন পাল্টা প্রশ্ন করে, আমি আপনাকে প্রশ্ন করি, সরকার কেন এটা করছে না বলে? যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সবাই দাবি করেছেন, আপনারা দাবি করছেন, রাজপথে মিছিল হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তাহলে আওয়ামী লীগকে সেই জায়গায় যদি সরকার না করে ঐক্যমত্যের প্রশ্নটা আসছেন কেন? যে ভবিষ্যতে আবার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যদি এখন ঐক্যমত্যের মাধ্যমে না করে, তাহলে কি আবার রাজনৈতিক দলগুলো তাদেরকে ফিরিয়ে আনতে পারে? এই আশঙ্কা কি আপনারা করছেন? যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো তারা নিজেদের মধ্যে ঐক্যমত্যভাবে এই বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করতে না পারে, তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বক্তব্য পেশ হচ্ছে সেটা আমরা গুটিকত রাজনৈতিক দল বা গুটিকত পক্ষ আমরা এই বক্তব্যগুলো তাদের কাছে উপস্থাপন করছি। এই বক্তব্যটা তো আরো শক্তভাবে সকলে মিলে উপস্থাপন করা যায়। যদি তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি তাদেরকে আমরা দায়ী করতে পারি। এখনই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায় নেই, বিষয়টা এরকম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। তারা দলগতভাবে এখন পর্যন্ত আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল হওয়ার কথা, আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে জোরালোভাবে দাবি তুলতে, এই দাবিটা ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের পক্ষ থেকে এই দাবিটা, যেটা শুধু এখন আপনারা বলছেন বা আপনাদের সাথে কেউ কেউ বলছে, কিন্তু আপনারা চাচ্ছেন যে সকলে মিলে, যারা এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আমরা একসাথে, সকলকে মিলে এই দাবিটা জোরালোভাবে এটা বলতে হবে সরকারকে, তাহলে সরকার এটাকে উদ্যোগ দিবে। না নিলে আপনারা সরকারকে তখন বলতে পারবেন। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনেক ব্যক্তিরাই তাদের ব্যক্তিগত জায়গা থেকে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের সন্ত্রাসের, তাদের গণহত্যার বিচার চেয়ে এবং আওয়ামী লীগের রাজনৈতিক এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের নিষেধের কাছে তারা হয়তো কথা বলছেন। কিন্তু এনসিপি যেভাবে দলীয় অবস্থান নিয়েছে, তেমন দলীয় অবস্থান তাদেরকে নিতে দেখা যায় না এখন পর্যন্ত। আমরা চাইছি যে দলগুলো তাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করুক, শুধুমাত্র তাদের দলের দুই একজন ব্যক্তির বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করবার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে তারা সরে আসুক। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনারা তো মোটামুটি ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে আপনাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি গঠন হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন হচ্ছে। এর আগে আপনারা জাতীয় নাগরিক কমিটি করেছিলেন, একটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছিল। তারপর আপনারা যখন রাজনৈতিক দলভাবে আত্মপ্রকাশ করলেন, আমরা দেখলাম বৈষম্য বিরোধীর একটা অংশ এবং আপনারা মিলে একটা নতুন দলের আত্মপ্রকাশ হলো। গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যে বিপ্লব হলো, সেই বিপ্লবে যে সরকারের পতন হলো এবং পতিত সরকার যখন চলে যাওয়ার পরে আপনাদের মধ্যে ঐক্যটা নিজ নিজ রাজনীতি দলের রাজনীতির আদর্শে সবগুলো দল সেদিকে ব্যস্ত হলো। কেউ কেউ বলার চেষ্টা করে আক্তার হোসেন যে আপনাদের কমিটি তো বিভিন্ন জায়গায়ও যারা অতীতে ক্ষমতায় ছিল, ফ্যাসিবাদ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা বা কর্মীরা আপনাদের দলে তাদের নাম আছে এবং নাম বিভিন্ন সময় এসেছে। এটা কি আপনারা সচেতনভাবে এসেছে নাকি না এই কথাগুলো একদম মানে কোনো অস্তিত্বই নেই? কোনটা বলবেন?
জাতীয় নাগরিক কমিটিতে আমরা যখন ছিলাম এবং পার্টি গঠনের সময়টাতে আমাদের প্রধানতম লক্ষ্য হচ্ছে আমাদের পার্টিতে সেই ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হতে পারেন যারা ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক ছিল, তারা যেন আমাদের পার্টিতে অন্তর্ভুক্ত হতে না পারেন সে ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে আমাদের সারা দেশে সিদ্ধান্ত জানিয়েছি। যে অভিযোগের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে পর্যন্ত আসেনি। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, লুকিয়ে চুরিয়েও যদি কোনো ব্যক্তি নাগরিক পার্টিতে যারা ফেসিবাদের সাথে যুক্ত ছিলেন তারা আসার চেষ্টা করেন, অবশ্যই আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কোনোভাবেই ফেসিবাদের কোনো দালাল, কোনো দোসরকে জাতীয় নাগরিক পার্টিতে আমরা অন্তর্ভুক্ত হতে দেব না। বাংলাদেশের জনগণ যে ফেসিবাদের বিরুদ্ধে তাদের বক্তব্য উত্থাপন করেছে, সেই বক্তব্য সেটাকে আমরা আফোল্ড করি, আমরা সেটাকে ধারণ করি, সেটার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে এটা সত্য, নানা সময়ে আমাদের দলের যারা অন্তর্ভুক্ত আছেন তাদের অনেকের ফ্যামিলি পরিচয় নিয়ে কথা উঠেছে। আমরা যখন দল গঠন করি তখন আমাদের একজন সদস্য সংগঠক, তার ব্যাপারে একটা আলাপ আসলো যে তার ভাই আওয়ামী লীগ করেন। কিন্তু যার ব্যাপারে এই কথাটা হলো, ক্যাম্পাসে গত 7-8 বছর তিনি ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে জীবন বাজি রেখে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ব্যক্তির আওয়ামী বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। কোনো ফ্যামিলির দায় সেই ফ্যামিলির ফেসিবাদ বিরোধী কোনো সদস্যের উপরে বর্তাক, সেটা আমরা চাই না। এখন সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আপনারা আপনাদের একটা বিষয় খুব অবিচল এবং আপনারা নীতিগতভাবে আপনাদের এই জায়গাতে কোনো ধরনের তারতম্য হচ্ছে না। যেমন আমি প্রথমে আপনাকে দিয়ে বলি, জাতীয় নাগরিক পার্টি যখন আসলো, আপামর জনসাধারণ আগেই বলেছি যে আপনাদের একটা হীরক মর্যাদা দিয়েছিল, কিন্তু যখন রাজনৈতিক দল গঠন করলেন তখন অনেকে বললো যে এটা আপনাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, কারণ আপনারা রাষ্ট্রটাকে একটা ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র এবং ভবিষ্যতে একটা অন্যতম ন্যায্যতা ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চান। এইটা শুধু দেশের মানুষের, আপামর দেশের মানুষ যেন আর কোনো বঞ্চিত না হয়, আপনাদের বৈষম্যের শিকার না হয়, অনেকগুলো আপনাদের আদর্শিক যে কথাবার্তাগুলো মানুষের মনের মধ্যে ছেয়ে গেছে এবং গেঁথে গেছে। এবং আপনারা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, যেটা রাজনীতি আমরা অনেক দিন দেখিনি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা বলেছেন, মানবিক ন্যায্যতার ভিত্তিতে কথা, প্রতিবেশীর সাথে কথা হবে মানে একে অপরের মান মর্যাদা নিয়ে, কেউ কারো কাছে কেউ বড় ভাইগিরি সুলভ আচরণ করবে সেটা আপনারা মানবেন না। এই যে কথাগুলো এতদিন পরে এসেছে, সুন্দর মালা গেঁথে এনেছেন। প্রশ্ন হচ্ছে, আপনি এতদিন ধরে কথা বলছেন, আপনাকে নিয়ে কোনো প্রশ্ন নাই, যে নাগরিক পার্টির সদস্য সচিবকে নিয়ে কোনো প্রশ্ন, কোনো সমালোচনা নেই যে আক্তার হোসেনের বিরুদ্ধে অমুক অভিযোগ আছে, অমুক অভিযোগ আছে। একটু কি বলবেন যে আপনাদের দলের কারো কারো ব্যাপারে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে আসে বিভিন্ন খবরাখবর এবং যেখানে তাদেরকে নিয়ে সমালোচনাটা হয়, এবং কিছুদিন আগে আপনাদের একটা নিজস্ব মিটিংয়ের মধ্যে আপনাদের আলোচনায় তানভীরকে আপনারা একটা পর্যায়ে আপনারা বহিষ্কার করলেন সাময়িকভাবে, এবং তিনি বলেছেন যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি জেলে যাব অথবা আমি দলে ফিরে আসব, তার গার্ডস নিয়ে তিনি বলেছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের যিনি দায়িত্বপ্রাপ্ত রাশেদ ভাই, তিনি খুব দায়িত্ব নিয়ে বলেছেন যে কিভাবে আপনাদের 2-1 নেতার নাম ধরে বলছেন, ইনকিলাব মঞ্চের শরীফ 2-1 নেতার নাম ধরে বলছেন যে তারা এইভাবে করছে। এগুলো কি আপনাদেরকে দলগতভাবে একটু অস্বস্তিতে ফেলে দেয় কিনা? জাতীয় নাগরিক পার্টি তার শুরুর সময় থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন থাকবার কথা বলেছে। আমাদের দলগতভাবে নানা ধরনের প্রশ্ন, সমালোচনা, নানা ধরনের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা খুব অল্প সময়ে আমাদের যাত্রা, আমাদের পথ পাড়ি দিয়েছি, কিন্তু এই সময়কালের মধ্যেই অনেকগুলো জাতীয় প্রশ্নে আমাদেরকে জাতির সামনে আমাদের অবস্থানকে পরিষ্কার করতে হয়েছে, কথা বলতে হয়েছে। সেটা আমি ব্যক্তি আক্তার থেকে শুরু করে নিয়ে আরও অনেকের ব্যাপারেই হয়তো নানা ধরনের রাজনৈতিক অবস্থানগত জায়গা থেকে প্রশ্ন এসেছে, সমালোচনা এসেছে, আমরা সেগুলোর উত্তর দিয়েছি, কথা বলেছি। তার বিরুদ্ধে যদি সাংগঠনিক শৃঙ্খলা, বিশেষত আর্থিক অনিয়ম বা চারিত্রিক যে ভাবে দুর্বল হয়ে পড়ার মতো যে ঘটনাগুলো আছে আর কি, সেগুলো যদি আসে, সেই জায়গাটাতে আমরা একটা শৃঙ্খলা কমিটি গঠন করেছি। সেই শৃঙ্খলা কমিটিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ক্ষমতায়ন করা হয়েছে। তারা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং বাকি যে কার্যক্রমগুলো আছে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের, সেগুলো তারা করতে পারেন। নানাভাবে
আমাদের দলের ব্যাপারে নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে, যে কথাগুলো অনেক ক্ষেত্রেই একেবারে উড়ো কথা। আমরা চাই যে কথাগুলো যেন উড়ো না হয়, আসলেই কারো ব্যাপারে প্রমাণ সাপেক্ষ কোনো অভিযোগ থাকে সেটা যেন আমাদের দলের কাছে ফরমালি সেটা জানানো হয়, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা গ্রহণ করবার। এবং যদি এমন ধরনের ব্যাপার ঘটে যে সে অপরাধের প্রতিকার শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মধ্যেই হয় না, তার জন্য রাষ্ট্রীয়ভাবে আইনের আশ্রয় দিতে হয়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনের রাষ্ট্রের আইনের কাছে আমরা তাকে সোপর্দ করব। কিন্তু সামগ্রিকভাবে যে ধরনের বায়বীয় অভিযোগগুলো করা দলের হচ্ছে বিরুদ্ধে, সে অভিযোগগুলোতে আসলে অনেক ক্ষেত্রে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে একই ব্যক্তি হয়তো আড়ালে থেকে একসঙ্গে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট তিনি অপারেট করতে পারেন, কয়েকটা ফেসবুক পেজ তিনি চালাতে পারেন। এবং যেহেতু সেই জগৎটা একটা অন্য ধরনের জগৎ, যেখানে রিয়েল পার্সনদের বাইরেও যারা আসলে ইন রিয়েলিটিতে নাই, বাস্তবে নাই, এমন অসংখ্য ব্যক্তির উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকে, তো সেই কারণে সেখানে এই অভিযোগের অনেক ক্ষেত্রে সরাসরিটা ঘটে থাকে। এবং যার কারণে আমরা সুনির্দিষ্ট অভিযোগ থেকে আমরা আমাদের দৃষ্টিটা নানা উড়ো কথার মধ্যে গিয়ে নিবন্ধ হতে দেখি। তো আমরা চাইবো যে যদি আসলেই কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটা যেন আমাদেরকে জানানো হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সংস্কারের মৌলিক রূপরেখা নিয়ে ঐক্যমত্য কমিশনে যে আপনাদের মতামত জমা দিয়েছেন, এই রূপরেখার মূল বৈশিষ্ট্য কি আসলে? বাংলাদেশ রাষ্ট্রটি গত 50 বছরে সাংবিধানিকভাবে এক ব্যক্তির ক্ষমতার কাছে বদ্ধ হয়েছিল। বাংলাদেশ রাষ্ট্রটাতে আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, ক্ষমতার ভারসাম্য নিয়ে এই দেশের সংবিধান তেমন বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। বরং বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের সংবিধান কিভাবে একটি স্বৈরতান্ত্রিক সাংবিধানিক কাঠামোতে পরিণত হয়েছিল। এই জায়গায় বাংলাদেশের মানুষেরা যখন 24 আন্দোলনে জীবন দিলেন এবং নতুন এক বাংলাদেশের প্রত্যাশার জায়গা থেকে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা চাই যে বাংলাদেশে একটা ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ ঘটুক। সেই জায়গা থেকে আমরা মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছি। বাংলাদেশে সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলোতে নিয়োগের যে একক অথরিটি প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত থাকে, আমরা সেই জায়গাটাতে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সে প্রস্তাবের সঙ্গে কিছু ক্ষেত্রে আমরা একমত হয়েছি বা কিছু বিকল্প প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের ক্ষমতা যেন এক ব্যক্তির কাছে ন্যস্ত না থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যেমন বিদেশে, বিশেষত আমেরিকায় কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, আমরা বাংলাদেশের ক্ষেত্রেও তাই করতে চাই যে এদেশে যেন কোনো ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। যেহেতু বাংলাদেশের আবহমান কাল ধরে এখানে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির সূচনাটা হতে দেখেছি, সে সময় থেকে এখানে কোনো একজন ব্যক্তিকে কাল্ট ফিগারে পরিণত করা এবং যিনি কাল্ট ফিগারে পরিণত হন তার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা এবং ক্ষমতা ছাড়তে না চাওয়া, এই প্রবণতাগুলো তৈরি হয়ে যায় এবং তাকে ঘিরে নানা ধরনের দলীয় অপকর্ম তৈরি হতে থাকে। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে আওয়ামী লীগ তো নিকৃষ্টভাবে ঘটিয়েছে। ইভেন 96-এর সময়টাতে যখন বিএনপি ক্ষমতা ছাড়বার কথা ছিল সুষ্ঠুভাবে, তারাও কয়েকটা দিনের জন্য তারাও ক্ষমতার মধ্যে বসেছিলেন। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। তা আমরা চাই না যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটুক। এই কারণে ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, বরং নীতি, আদর্শ এবং পলিসি নির্ভর যেন রাজনৈতিক দল হয়, সেই জিনিসটাতে আমরা ফোকাস করতে চেয়েছি। বাংলাদেশের বিচার ব্যবস্থা, যেটাকে দলীয়করণ করা হয়েছে, বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগ সেটা সেপারেট, কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট না, একটা আলাদা সচিবালয় নেই। এখনো পর্যন্ত প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবেন তার কোনো সুস্পষ্ট নিয়ম, নীতি, কোনো রূপরেখা নেই। আমরা সেই জায়গাগুলোতে পরিবর্তন চেয়েছি। একই সাথে বাংলাদেশের যে সংসদ এবং যে মন্ত্রিসভা গঠিত হয়, সে মন্ত্রিসভা শুধুমাত্র সরকার দলের যারা থাকেন আর কি তাদের দিয়েই গঠিত হয়, তাই নিয়ম। কিন্তু সেটাকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা হয় না। সে জায়গায় আমরা ছায়া মন্ত্রিসভার প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো যেন আসলেই স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন কমিশন যেন কখনোই কোনো দলের আজ্ঞাবহ না হয়, তেমন ধরনের মেকানিজম তৈরি করার কথা আমরা এখানে বলেছি। এরকম করে বাংলাদেশ রাষ্ট্রটিকে, সে রাষ্ট্রটি যেন আসলেই গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে পারে, সেরকম একটা প্রস্তাবনা আমরা জাতির কাছে উপস্থাপন করেছি। সেই যে মৌলিক
সংস্কারের প্রস্তাবনাগুলো আছে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়ন করা হয়। পুলিশ নিয়ে কি বলেছেন? ঐকমত্য কমিশনে পুলিশ রিফর্ম নিয়ে যে আলাপটা আসবার কথা ছিল সেটা সেই স্প্রেডশিটে আসেনি। আমরা সে বিষয়ে ঐকমত্য কমিশনকে জানিয়েছি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, ইভেন বিজেপিকেও তো সীমান্ত থেকে অনেক সময় সমতলে নিয়ে আসা হয়েছে, ভূমিতে নিয়ে আসা হয়েছে। এই যে বিষয়গুলো ঘটে, সামরিক বাহিনীতে যারা আছেন আর কি, প্রত্যেকটা বিষয় আসলে সংস্কার প্রয়োজন। পুলিশ বাংলাদেশে তারা যে মিনিমাম ফোর্স তাদের অ্যাপ্লাই করবার কথা, তারা যে কোনো একটা জায়গায় জনগণ একত্রিত হলেই যদি সরকারের সেটা পছন্দ না হয়, বিগত সময়গুলোতে আমরা দেখেছি তারা সেখানে গিয়ে সর্বোচ্চ ফোর্স অ্যাপ্লাই করতে শুরু করেন। এভাবে তো একটা দেশের পুলিশ সিস্টেম চলতে পারে না। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আমাদের লিখিত যে বক্তব্য সেটা আমরা উপস্থাপন করব। কিন্তু কেন পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটাকে ঐকমত্য কমিশনে নিয়ে আসা হয় নাই সে ব্যাপারে আমরা প্রশ্ন তুলেছি এবং আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই যে বাংলাদেশে পুলিশ বাহিনী বা অন্যান্য যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, সামরিক বাহিনী যারা আছে, তারা যেন পেশাগতভাবে স্বাধীন, পেশাগতভাবে দক্ষ, পেশাগতভাবে যোগ্যতায় উন্নীত বাহিনীতে পরিণত হয়, কোনো দলের দলীয় বাহিনীতে পরিণত না হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো পুলিশ লীগে যে পরিণত হওয়ার মতো ঘটনাটা অতীতে ঘটেছে সেরকমটা যাতে ঘটতে না পারে সেই ব্যাপারটাতে সরকারের তরফ থেকে যে প্রস্তাবনাগুলো আসবার কথা সেটা নিয়ে আলাপ আলোচনাটা যেন আরও উন্মুক্ত হয় দরজাটা, এবং সেই ব্যাপারটা নিয়ে যেন সরকার আসলেই সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে সে ব্যাপারে আমরা আমাদের কাজটা করছি। আক্তার হোসেন, আপনি এদেশে বেড়ে উঠেছেন, আমরা বেড়ে উঠেছি, আপনি যে কথাগুলো বললেন আমার একটা প্রশ্ন আছে, একটা ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা। আপনি বলছেন যে ৭২-এর সংবিধান, এই সংবিধানকে নানাভাবে স্বৈরাচার হয়ে ওঠার একটা হাতিয়ার করা হয়েছে। আমি যদি মোটা থেকে বুঝি থাকি, সংবিধানে এক ব্যক্তিকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সংবিধানে তো এই কথা কোথাও লেখা ছিল না যে আপনি বিনা বিচারে কাউকে হত্যা করতে পারবেন। সংবিধানে কোথাও লেখা ছিল না আপনি গুম করতে পারবেন কাউকে। আমি তো সেটা মানিনি। আজকের যে নতুন সংবিধানের কথা, মৌলিক রাষ্ট্র কাঠামো নতুন করে কথা বলছেন, আপনি এটা করলেন। এক ব্যক্তি কোনোভাবেই বিচারপতি, প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারবে না। আপনারা বলছেন একটা কমিশন করে একটা নিয়মতান্ত্রিকভাবে দিতে হবে। তো আপনি বলেন, যে দলটি রাজনৈতিকভাবে মানুষের ভোটে 5 বছর বা 4 বছরের জন্য, এটাও তো নির্ধারণ হয়নি 5 না 4 বছর হবে, ক্ষমতায় আসবে, যিনি দলের প্রধান বা যিনি প্রধানমন্ত্রী হবেন, নির্বাহী ক্ষমতার প্রধান, আমাদের বাংলাদেশের বাস্তবতায় তিনি যদি আবার সেটা না মানেন, তার প্রতিবাদ কে করবে? একটা প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে যে মৌলিক কাঠামোটার যেটা পরিবর্তন, এটাকে নতুন করে লিখতে হবে নাকি যেটা আছে সেটাকে সংশোধন করতে হবে? তার মধ্যে হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটা করি, এই 3টা প্রশ্ন উত্তর যদি দেন। যেটা বললেন যে পুলিশ, যেটা আইন শৃঙ্খলা আমাদের দেশের সবচেয়ে অপরিহার্য একটি বিষয়, কারণ পুলিশকে যেটা বলছেন যে ব্যক্তি বা দলের কাছে নিয়ন্ত্রিত না থেকে জনগণের কল্যাণে যদি থাকে, তাহলে তো বিচার ব্যবস্থাটা সঠিক বিচার ব্যবস্থা আপনি পাবেন। পুলিশ ভুল রিপোর্ট দিলে তো এরকম ভুয়া মামলা হতেই থাকবে, তাই না? আপনাকে রাশি রাশি আসামি থাকবে। আর যদি পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে থাকে, সরকারের কথা আজ্ঞাবহ না থাকে, তাহলে তো বিচার ব্যবস্থাটাও আমরা সঠিক পাবো। এই 3টা বিষয় আমাকে একটু বলবেন। বাংলাদেশের সংবিধানে সেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের যে সুযোগটা রাখা হয়েছিল, এবং বাংলাদেশের সংবিধানে মৌলিক যে অধিকারগুলো আছে, জি, সিভিল রাইট, সেগুলোকে কিন্তু নিরঙ্কুশ করা হয়নি। একই সাথে বাংলাদেশের সংবিধান আমরা যদি 4র্থ সংশোধনের দিকে তাকাই, তখন সেটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে আসলে বাংলাদেশে এক দলের বাইরে আর কেউ কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতার কাছে আসবে তার কোনো সুযোগই রাখা হয়নি, বাকশাল কায়েম করা হয়েছিল। বাংলাদেশে যখন 2011-তে আর একটা সংশোধনী করা হলো, ওর মধ্য দিয়ে বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তনের সময়কালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ছিল সেটাকে উইথড্র করে নেওয়া হলো, সেটাকে বাতিল করে দেওয়া হলো, দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হলো সরকারটাকে। এই যে সংবিধানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবার কথা, সংবিধানের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য যে মেকানিজমটা তৈরি হওয়ার কথা, সে ব্যাপারে সেখানে নির্দেশনা থাকবার কথা,
বেসিক নির্দেশনা, সেই জায়গাগুলো কিন্তু অনুপস্থিত ছিল। যদি আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি তিনি বাংলাদেশের বিদ্যমান কাঠামোতে প্রধানমন্ত্রী হলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে একচ্ছত্রভাবে তার যা কিছু করবার সেটা না করে যদি আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার দিকে যাই, প্রধানমন্ত্রী থাকবেন, তিনি হবেন ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, তার কথাতেই সব কিছু হতে হবে। এই জায়গাটার ভিত্তিতে আমরা যদি আরও কিছু মানুষকে সঙ্গে যুক্ত করি, বাংলাদেশের বিচার বিভাগকে আমরা যদি সত্যিকার অর্থে স্বাধীন করতে পারি, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা নতুন যে কাঠামোর কথা বলতেছি, নতুন যে সময়ের কথা বলতেছি, সেটাকে হয়তো বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু এটাও সত্য যে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসে সময়ে সময়ে অত্যাচার এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে এবং তার বিপরীতে কিছু মানুষ সংগ্রামী হয়েছেন এবং বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে যারা কোনো একটা সমাজের উপরে, কোনো একটা ভূখণ্ডের উপরে, জনপদের উপরে জুলুম নিপীড়ন নিয়ে এসেছিলেন, তাদের বিরুদ্ধে তারা তাদের শক্ত অবস্থান জানান দিয়েছিলেন। এবং বাংলাদেশে যেমনটা দেখা গেছে যে শেখ হাসিনা 3 বারের বেশি যখন ক্ষমতায় থাকলেন এবং তারা মনে করেছিল যে তারা বাংলাদেশে তাদের কার কেউ এখান থেকে ক্ষমতা থেকে সরাতে পারবে না, কিন্তু এদেশের ছাত্র জনতা তারা তাদের জীবন দিয়ে কিন্তু তাদেরকে হটিয়েছে। তারা যে দেশের যতটুকু আইন, এই আইনের প্রতিও যে তাদের ন্যূনতম শ্রদ্ধাটুকু ছিল না এবং আইনগুলোকে তারা তাদের মতো করে ব্যবহার করেছে। তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালা কানুন তারা তৈরি করেছে, মানুষকে কথা বলতে দেয়নি। তারা বিশেষ ক্ষমতা আইনে যাকে পেরেছে তাকে তারা গ্রেফতার করেছে। এই যে কালা আইনগুলোর তারা আশ্রয় নিয়েছে এবং আইনগুলো তৈরি তারা করেছে, সেগুলো করে এবং ন্যূনতম মানবাধিকার মানুষের থাকবে সেটাকে তারা কোনোভাবেই প্রশ্রয় দেয়নি। আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে গুম করে রেখেছে, সেটাকে কিন্তু তারা চিরন্তন করতে পারেনি। একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা সেটা করেছে, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আমরা তাই মনে করি যে আমরা একটা সুন্দর সিস্টেমের কথা বলতে পারি। সুন্দর সিস্টেমটাই যদি না থাকে তাহলে তো অবশ্যই আমাদেরকে বিপদে পড়তে হবে, কিন্তু সুন্দর একটা সিস্টেম যদি থাকে তাহলে অন্তত আশা করা যায় যে যদি আমরা যোগ্য এবং সৎ নেতৃত্ব পাই তাহলে সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে তারা আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। যেটা প্রধানতম দাবি এসেছে আপনাদের, যে বিচার, গণহত্যার বিচার প্রক্রিয়া নিশ্চিন্ত, বিচার নিশ্চয় একবার পুঙ্খানুপুঙ্খ বিচার বা বিচার নিশ্চিতকরণ। দ্বিতীয়ত আপনারা চেয়েছেন সংস্কার, তারপরে নির্বাচন। এর আগে নির্বাচন হতে পারে না বা নির্বাচন করা সম্ভব না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আখতার হোসেন, বাংলাদেশের বাস্তবতায় আপনি বলেন, আমরা যে কাজগুলোর কথা বলেছি, মে মাস চলে যাচ্ছে, এরপরে ঈদ, তারপর 10 দিনের ছুটি, আমরা যেই জায়গাতে আছি জুনের, তারপরে যে সময়টা আছে, এই সময়কালের মধ্যে কি এই সমস্ত কাজগুলো সম্পন্ন করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কি নির্বাচন আদৌ সম্ভব কিনা আপনি কি মনে করেন? একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করলাম। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবার এই কথা বলেছি যে আমরা নির্বাচন বিরোধী নই। বাংলাদেশে নির্বাচন হতে হবে, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার ট্রানজিশন হতে হবে এবং নিয়মতান্ত্রিক যে সরকার, সেই সরকার ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরতে হবে। কিন্তু মধ্যবর্তীকালীন যে সময়টা, সে সময়টাতে মানুষেরা যে জন্য জীবন দিলেন সেটাকে যেন আমরা আসলেই বাস্তবায়ন করতে পারি, তার একটা দৃশ্যমান ব্যবস্থা আমাদের এখানে হাজির করতে হবে। এবং যে মানুষেরা জীবন দিলেন, যারা সেই জীবন নিল, খুন করলো, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা যায়, সেই বিচারটাকে একটা দৃশ্যমান জায়গায় নিয়ে আসতে হবে। একটু বলবেন, আমরা মনে করি দৃশ্যমানটা একটু খুলে বলবেন, মানে কিরকম? যে সরকার একটা কি লোয়ার কোর্ট একটা রায় দিল, অন্তত একটা রায়, নাকি এটা রায়টা বাস্তবায়ন? বাংলাদেশের যে বিচার বিভাগ, সেখানে একটা মামলা ফাইল হওয়া, সেখানে তদন্ত হওয়া, সে তদন্তর পরে আরও আর্গুমেন্টগুলো হওয়া এবং একটা পরিণতিতে যেতে অনেকগুলো বছরের সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেকগুলো আসলে বেঞ্চ করবার কথা, অনেকগুলো জায়গায় এই বিচারগুলো হবার কথা, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি।
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়ার কথা, সেটা এখন পর্যন্ত হয়নি। সেই জায়গাগুলোকে আমরা নিশ্চিত হওয়ার কথা বলছি। তদন্তের যে কাজগুলো আছে সেটাগুলো ধীমে তালে চলছে, ধীমে তালে চলতে পারে না। সেই জায়গাগুলোকে একটা পরিণতির দিকে যে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে যখন জনগণের কাছে প্রতিভাত হবে যে দোষীরা, গণহত্যাকারীরা, খুনিরা তারা শাস্তির মুখোমুখি হতে চাচ্ছে, মানুষ যখন এটা বুঝে ফেলতে পারবে, তখনই এটাকে আমরা দৃশ্যমান হয়েছে বলে ধরে নেব। একই সাথে সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেখানে অনেকেই হয়তো শুধু নির্বাচনে আসার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকবার কথা বলছেন। হ্যাঁ, বিএনপি সরাসরি বলছে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন। কিন্তু মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা হলো যে বাংলাদেশ রাষ্ট্রটা আগে যেভাবে চলেছে সামনের দিনে যাতে সেইভাবে না চলে, সুন্দরভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়, ক্ষমতার ভারসাম্য থাকে, জবাবদিহিতা থাকে। সেজন্য রাষ্ট্র কাঠামোকে যেভাবে ঢেলে সাজানো দরকার, তার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করবার সেটা অন্তর্বর্তীকালীন সরকারই গ্রহণ করবে এবং পরবর্তী নিয়মতান্ত্রিক সরকারগুলো এসে সেটাকে তারা কন্টিনিউ করে নিয়ে যাবে। তো সেই জুনের মধ্যে কি এটা সম্ভব করা আপনি মনে করেন কিনা? খুব বেশি বিষয় নয়। মৌলিক সংস্কারের রূপরেখায় আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলোর ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়, জুলাই চার্টার তার ভিত্তিতে যদি আমরা করতে পারি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এবং সরকারের তরফ থেকে যদি আন্তরিকতা থাকে, কাজের গতি থাকে, তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে সময়সীমা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এর মধ্যেই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান জায়গায় উন্নীত করে নির্বাচনে অগ্রসর হওয়া যেতে পারে। সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে একমত হতে হবে এবং সেটা প্রলম্বিত অবস্থায় পরবর্তী কোনো সরকার এসে বাস্তবায়ন শুরু করবে সেই জায়গায় না রেখে এখনই বাস্তবায়নের যে রূপরেখা সেটাকে হাজির করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। যেখানে তো আরেকটা প্রশ্ন আছে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার বলছে যে আলোচনা হবে, ঐক্যমত হবে, কিন্তু যেমন ধরেন সংবিধান বা নতুন একটা আইন বা নতুন ধারা পরিবর্তন, যে কথার কথা যে বিএনপি এটা মেনে নিল, পরপর দুইবারে বেশি করে প্রধানমন্ত্রী হতে পারবে না, এই যে এই ধারাগুলো সংযোজন করতে এটি পরবর্তী সংসদে এসে করতে হবে, এটা তাদের দাবি, এটা নির্বাচিত সংসদের হাতে দিতে হবে। তো যদি আপনি যেটা বলছেন যে প্রলম্বিত না করে এখনই এটা বাস্তবায়ন করা, সেই ক্ষেত্রে কি সব একমত? ধরুন যদি একমত না হলো, বিএনপি যদি এগুলোতে একমত না হয়, এনসিপি যদি এগুলোতে আবার ওইটার সাথে এইটার একমত না হয়, তাহলে তো ঐক্যমত হওয়াটাও তো অনেকটা সময় সাপেক্ষ বিষয় এসে দাঁড়াবে। ঐক্যমতের প্রশ্নে দলীয় অবস্থানকে নয়, বরং জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে প্রধান করে দেখতে হবে এবং জনগণকে সাথে নিয়ে ঐক্যমতের দিকে অগ্রসর হতে হবে। সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলোকে বাস্তবায়নের পথ কী হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ক্ষমতা রয়েছে, কিছু কিছু বিষয়ে তারা নিজেরা এখন আইন প্রণয়ন করে সেগুলোকে বাস্তবায়নের দিকে যেতে পারেন। সংবিধান এমন একটা বিষয় যেটাকে অবশ্যই নির্বাচিত প্রতিনিধি এবং যারা সত্যিকার অর্থে সংবিধান নতুন করে লেখা, সংশোধন করা বা নতুন সংবিধানের প্রণয়নের দায়িত্ব পেলেন, ম্যান্ডেটটা পেলেন, তাদেরই সে বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। সে বিষয়টাতে যদি ঐক্যমত্য তৈরি হয়, আমরা যদি একটা গণপরিষদ নির্বাচন করতে পারি, সে গণপরিষদ নির্বাচনে নির্বাচিত যারা প্রতিনিধিরা আছেন তারা এখন সংবিধান সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন বা জুলাই চার্টারের মধ্যে যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত্যের জায়গাগুলো তৈরি হলো, সেই জিনিসগুলোকে ভিত্তিমূল ধরে যদি আমরা একটা সংবিধান নতুন করে প্রণয়নের দিকে অগ্রসর হতে পারি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে তো আর কোনো সংকটের জায়গা থাকে না। চমৎকার একটি জায়গার অবতারণা করেছেন যে যদি সবগুলো বিষয়ে আমাদের নিজেদের মতো ঐক্যমত হতে পারে, তাহলে আমরা একটা গণপরিষদ নির্বাচন করে, গণপ্রতিনিধি নির্বাচন করে আমরা এটা করতে পারি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে নির্বাচন, অবশ্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেননি, তিনি বলেছেন নির্বাচন হবে, দেশ নির্বাচনের মুখে যাবে এবং উনি নির্বাচনের মধ্যে দিয়ে দেবেন। এনসিপি বলছে, প্রথমে তুলেছিল যে তার আগে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটারও ব্যাখ্যা দিয়েছে, স্থানীয় সরকার উপদেষ্টা নিজেও বলেছেন, জনাব আসিফ মাহমুদ ভূঁইয়া। আপনারা আসলে কোন নির্বাচনটার কথা এখন বলছেন? কয়েকটি রাজনৈতিক দল খুব সজোরে আওয়াজ তুলেছে যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আপনারা বলেছেন যে দৃশ্যমান কিছু কাজ হাতে নিলে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হলে একটি নির্বাচন হতে পারে। সেটি কি জাতীয় সংসদ নির্বাচন নাকি গণপরিষদ নির্বাচন নাকি দুটো নির্বাচন একসাথে চাইছেন আপনারা? রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপি
বা অন্যান্য যে তাদের শরিক দলগুলো আছেন তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে গুরুত্ব আরোপ করছেন। তো আমরা নাগরিক পার্টিতে যারা আছি আমরা বলছি বাংলাদেশে যেহেতু নতুন একটি সংবিধান প্রয়োজন, এই বাস্তবতায় নতুন সংবিধান প্রণয়নের স্বার্থে এটি গণপরিষদ নির্বাচনের একটা ভিত্তিভূমিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। সেক্ষেত্রে একটা নির্বাচনই হতে পারে যে নির্বাচনে যারা প্রতিনিধিরা আসবেন তারা একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন এবং গণপরিষদের সদস্য হিসেবে তারা সংবিধান প্রণয়নের কাজ করবেন। এবং এই দায়িত্বের বন্টনটা, সময়ের বন্টনটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সপ্তাহের কয়েকদিন গণপরিষদ নিয়ে আলাপ আলোচনা হলো এবং কয়েকদিন জাতীয় সংসদ পরিচালনার বিষয়ে আলাপ আলোচনা হলো, বা একই দিনের একটা অংশ গণপরিষদ নিয়ে হতে পারে, আর একটা অংশ সরকার নিয়ে হতে পারে। আবার সরকার গঠিত হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গণপরিষদের বিষয়টাকে সমাধা করে নতুন সংবিধান প্রণয়ন করে তারপরে রেগুলার যে সরকার তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু নির্বাচনে একটাই অনুষ্ঠিত হতে পারে। আদর্শ তো বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এবং যে এখন যে সংবিধান রয়েছে এই সংবিধানে যে চলবে না, সে জায়গায় যখন রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই সংবিধানের বেশিরভাগ জায়গাতেই পরিবর্তনের ব্যাপারে তারা কিন্তু তাদের মতামত দিয়েছেন। অনেকগুলো জায়গাতে পরিবর্তন, এতগুলো পরিবর্তনকে যদি একটা সংশোধনীর মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া হয়, এই সংবিধানটা আদতে এই সংবিধানের মূল জায়গাটা কোথায় এবং একটা অংশের সঙ্গে আর একটা অংশের যে বৈপরীত্যের জায়গাগুলো তৈরি হবে সেটা আমাদেরকে নানাবিধভাবে সংকটে ফেলবে। সে জায়গায় আমরা যদি একটা নতুন সংবিধান নিয়ে যাত্রা শুরু করতে পারি, একটা ফুটনোটবিহীন নতুন সংবিধানের মধ্য দিয়ে যদি আমাদের যাত্রাটা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের যে জাতিগত আকাঙ্ক্ষা এবং আমরা ক্ষমতা কাঠামোর যে পরিবর্তনগুলোর কথা বলেছি, ভারসাম্য আনবার যে সিস্টেমগুলোর কথা বলেছি, সেগুলোকে যদি আমরা সংবিধানে ইনকর্পোরেটেড করতে পারি, নাগরিকের মৌলিক যে অধিকারগুলো আছে, সিভিল রাইটস যেগুলো আছে সেগুলোকে হয়তো স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু সেগুলোকে নিরঙ্কুশ করা এবং জনগণের একই সাথে যে ইকোনমিক এবং অর্থনৈতিক যে অধিকারগুলো আছে সেটাকে একটা স্বীকৃতির পর্যায়ে নিয়ে আসা, প্রত্যেকটা বিষয়কেই আমরা যদি সংবিধানে অ্যাড্রেস করতে পারি, তাহলে বাংলাদেশের সামনের দিকে এই সংবিধানটাই যখন একটা ভিত্তিমূল হবে, সেই সংবিধানকেই আবার হাইকোর্টে রিট করে তার বিরুদ্ধে গিয়ে এই সংবিধানকে রিপিল করবার মতো বা সংশোধনীটাকে রিপিল করবার মতো ঘটনাগুলো আর ঘটবে না, যেটা অতীতে বেসিক স্ট্রাকচারের কারণে ঘটেছে। এই বাংলাদেশেই কয়েকবার আসলে এই সংবিধানটাকে রিরাইটের মধ্য দিয়ে এক প্রকার যেতে হয়েছে। আমরা যদি চতুর্থ সংশোধনীর কথা দেখি বা আমরা যদি পঞ্চদশ সংশোধনীর দিকে তাকাই, তাহলে দেখবো যে এই সংবিধানগুলোকে আসলে রিরাইটই করা হয়েছে। তো এই অবস্থায় আমরা আমাদের সংবিধান এবং আমাদের দেশের যে কাঠামো সেটাকে আমরা ফেলে রাখতে পারি না। এই কারণে আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। আপনি খেয়াল করেন যে মাজদার হোসেন মামলার রায় যেটা হয়েছিল, সেই রায়ের আলোকে সর্বোচ্চ আদালতের যে সিদ্ধান্ত সেটিও তো বাস্তবায়ন হয়নি। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আক্তার সাহেব, আপনি যে জায়গাটা বলছিলেন যে গণপরিষদ এবং এই যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন যে হতে পারে, যেই প্রক্রিয়াটা বললেন, আপনারা কি এটা নিয়ে বিএনপির সাথে সরাসরি কথা বলেছেন? আমরা রাজনৈতিক যে দলগুলো আছে ফেসিবাদ বিরোধী, তাদের সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আমরা কথা বলছি। বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, নানা বিষয়ে আমাদের এগুলো আলাপ হচ্ছে। অনেকগুলো বিষয় হয়তো এখনো পর্যন্ত সবার সামনে বলার মতো অবস্থায় আমাদের কাছে পরিণত অবস্থায় আসেনি, কিন্তু আমরা চাই যে বাংলাদেশে তারা তো মিডিয়াতেও দেখেন না, আমি ওগুলো জানতে চাই। আপনারা যখন আপনাদের প্রস্তাবনাটা বললেন, তো তাদের দিক থেকে কি, আমি কারো নাম জানতে চাচ্ছি না কোনো দলের মধ্যে, তাদের দিক থেকে কি ইতিবাচক সাড়া পেয়েছেন? আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলি, তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি, তখন ব্যক্তিগত পর্যায়ে যখন আমরা মতামতগুলো জানি, তখন দেখি যে তারা আসলে একটা নতুন সংবিধানের প্রত্যাশা করেন, একটা নতুন সংবিধানই হোক। কিন্তু হয়তো দলীয় বা এস্টাবলিশমেন্টের নানা ধরনের চাপ বা বাধার মুখে তাদের থাকতে হয়, বা রাজনৈতিক অবস্থান তারা যেটা নিয়েছেন সেখান থেকে সহসা তারা বেরিয়ে আসতে চান না। আমরা চাই যে আসলে জনগণের জন্য যেটা কল্যাণকর, আমরা যদি দলীয়গতভাবে সেই সিদ্ধান্তটা নাও নিতে পারি, যখন আমাদের কাছে প্রতিভাত হচ্ছে যে দলের জনগণের জন্য সেই সিদ্ধান্তের থেকে বরং অন্য একটা সিদ্ধান্ত বেশি উপকার দিবে, তখন সেই সিদ্ধান্তের দিকেই দলগতভাবে আমাদের যাওয়া দরকার।
আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিশনে আলাপ হবে, তার মধ্য দিয়ে আসলে আমাদের একটা সমাধানে পৌঁছাতে এটা হবে। আপনাদের খুব প্রত্যাশাটা খুব স্বাভাবিক, খুব যথার্থ, কিন্তু বাস্তবতা তো বলছে আক্তার হোসেন অন্যরকম। যে আপনি যেটা বলছেন যে আমরা যতটুকু জেনেছি বিএনপি তার 31 দফা যে দিয়েছেন 2023 সালে যখন তারা যেটা দিয়েছে, তারা তার বাইরে আরও বেশ কিছু সংযোজন বিয়োজনের কথা বলে এসেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা মেনে নিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে তারা জোরালো আপত্তি দিয়েছেন এবং এটা তো ঐক্যমত পরিষদ এবং প্রধান উপদেষ্টা বলেছেন সবগুলো রাজনৈতিক দল যে যে বিষয়ে ঐক্যমত করবে, আর যারা যেটা চাবে না আমরা এটা ওয়েবসাইটে তুলে দেবো, এরা চায়নি, কিন্তু যেই কয়টা বিষয়ে ঐক্যমত হবে সেগুলো বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রশ্ন হচ্ছে যদি শেষ পর্যন্ত আপনারা যেভাবে বললেন যে গণপরিষদ সম্পূর্ণ যে নতুন জনকল্যাণের নতুন একটি সংবিধান রচনা, সেইটা যদি বিএনপি বা তার অঙ্গ সংগঠনের বা তাদের সমমনা দলগুলো না মেনে নেয় এবং যেহেতু বৃহত্তর স্বার্থে যদি অনেকগুলো দল দেখা যাচ্ছে যে সেই দিকেই ধাবিত হচ্ছে, আপনাদের দাবিগুলো গৌণ থেকে যাচ্ছে, তখন কি আপনারা কি করবেন? আপনারা কি সেই নির্বাচনে অংশ নেবেন, নাকি না আপনারা নির্বাচন থেকে প্রতিবাদ করে নির্বাচন থেকে বিরত থাকবেন, না আবার আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করবেন? কোনটা? বাংলাদেশ রাষ্ট্রটিকে সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, আমাদের পুরনো কাঠামো ভেঙে ফেলে নতুন কাঠামোতে রাষ্ট্রটিকে পরিচালনা করবার আকাঙ্ক্ষা, সেটা জনতার আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়ন না করে নিছক ক্ষমতার পট পরিবর্তনের মতো করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই জুলাইয়ের যারা আন্দোলনকারী আছেন, জুলাইয়ের যারা শহীদরা আছেন, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করা হবে। সেই বেইমানির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সামিল হতে পারে না। সে জায়গায় জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের রাজপথের কর্মসূচি আমরা নির্ধারণ করব। সে সময়টাতে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার আছে কি নাই, সেই সিদ্ধান্তগুলো আমরা তখন গ্রহণ করব, সেটা আমাদের বিবেচনার মধ্যে থাকবে। কিন্তু আমরা শক্তভাবে যে কথাটা জানাতে চাই যে নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করে তারপরে হতে হবে। অতি সম্প্রতি দেশে নারী কমিশনের রিপোর্টটি প্রকাশ হয়েছে, বেশ কিছু অংশে প্রকাশ হয়েছে, হওয়ার পরেই তীব্র প্রতিক্রিয়া এসেছে। পুরো রিপোর্টের কিছু অংশের জায়গা নিয়ে অনেক আপত্তি রয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একটি মহাসমাবেশও করেছে এর প্রতিবাদে। নারী কমিশনের এই কমিশনটাকে বাতিল চেয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন, তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি যদিও প্রথম তার দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, এবং তারপরে বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আপত্তি আছে সেগুলো সরকারকে করবে। কমিশনের রিপোর্ট মানেই তো আসলে সরকার এটাকেই বাস্তবায়ন করছে তা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই দিনের আলোচনায় বা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত হলো, এই প্রতিক্রিয়া ব্যক্তটাকে জাতীয় নাগরিক পার্টি এটাকে এবং সরকার থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, এবং জাতীয় নাগরিক পার্টি তো রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রতিক্রিয়া দিল না বা আনুষ্ঠানিকভাবে আপনাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, এটা একটু জানতে চাই। নারী কমিশন এবং সে নিয়ে যে ধরনের বিতর্কগুলো তৈরি হয়েছে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের অফিসিয়াল বক্তব্য প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়ে দিয়েছি। আমরা সেই শুরুর সময় থেকে খেয়াল করেছি যে নারী কমিশনটা আসলে যেভাবে গঠন করা হয়েছে তাতে বাংলাদেশের সব ঘরানার ওরিয়েন্টেশনের নারীদের সেখানে প্রতিনিধিত্বটা ছিল না। সেটা নিয়েই আসলে গঠনিক যে প্রক্রিয়া সেটাতেই একটা বিতর্কের জায়গা তৈরি হয়ে গেছে, এবং রিপোর্টে যদি যেভাবে কথাগুলো এসেছে সেই কথাগুলো বাংলাদেশের যে সমাজ বাস্তবতা সেখানে নানা ধরনের বিতর্ক তৈরি করবে। কোরআন সুন্নাহর সাথে, মোট কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো কিছু কোনো নাগরিক, কোনো ধর্মপ্রাণ মুসলমান সেটা মানবে না, এটাই স্বাভাবিক বাস্তবতা। এবং সেই কারণেই যে বিতর্কের জায়গাটা তৈরি হয়েছে সেই সময়টাতে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের যে বক্তব্যগুলো আমরা সেটা ফর্মালি জানাবো, এবং একই সাথে কিন্তু আমরা এই কথাটা বলছি যে যেহেতু নারী কমিশনের রিপোর্টগুলো ঐক্যমত্য কমিশনের রিপোর্টের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি, সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে অন্য কমিশনের যে রিপোর্টগুলো আছে সেগুলোতে আমরা যেভাবে আমাদের মতামতটা দিয়েছি এই জায়গায় আসলে আমাদের ওই অর্থে মতামত দেওয়ার যে সুযোগটা
ঐকমত্য কমিশনের ওয়েতে আমাদের কাছে ছিল না। আচ্ছা আচ্ছা। এই কারণে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মতামতটা ব্যক্ত করেছি। সামনের দিনে আমরা আমাদের যে দলীয় অবস্থানগুলো আছে পুরো রিপোর্টটাকে পর্যালোচনা করে আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করব। আমরা বাংলাদেশের মানুষ তাদের ধর্মভীরুতা এবং ধর্মপ্রাণ যে অবস্থান সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। এদেশের মূল্যবোধকে অবশ্যই আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। একই সাথে বাংলাদেশের নারীরা তাদেরকে কর্মক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় যে নিপীড়নগুলোর মধ্য দিয়ে যেতে হয় সেগুলো থেকে মুক্তির যে পথ সেটাও আমাদেরকে অন্বেষণ করতে হবে। এর সাথে আমার শুধু একটা জিনিস যেটা জানা চাইছিল, কিন্তু সেখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নারীকে যেভাবে গালমন্দ করা হয়েছে, এইটার বিষয়ে আমি বলছিলাম যে এইটা নিয়ে আপনারা কোনো কিছু বললেন না কেন, বা এটা জানার ইচ্ছা যে কারণ আপনারা তো আসলে সব বিষয়ে কথা বলেন, যে রাষ্ট্রে যেটা অন্যায় হচ্ছে, যেখানে মন্দ হচ্ছে, আপনারা নিজেরা বলেছেন যে মব জাস্টিস কোনোভাবে আপনারা অ্যালাউ করেন না। মব জাস্টিস তো বলা যে মব সন্ত্রাস, আইন কেউ হাতে তুলে নেবেন না, কোনো দোষী ব্যক্তি পেলে তাকে পুলিশে দেন। আপনারা কিন্তু এটা শুরু থেকে বলে যাচ্ছেন যে এটা ঠিক না, নিজের হাতে আইন তুলে নেবেন। ঠিক একইভাবে সেদিন যেভাবে, কারণ এইটাও একটা প্রতিক্রিয়া আছে যে নারীদের, নারী তো মা, নারী তো মেয়ে, নারী তো বোন, তাই না? তাহলে যেভাবে যে ভাষাগুলো ব্যবহার হয়েছে সেইটার বিষয়ে কি আপনাদের কোনো জোরালো বক্তব্য আছে কিনা, বা আপনারা কি এটা কি আসলে পরবর্তীতে এটা বলার কোনো চিন্তায় রেখেছেন কিনা? সেদিন সোহরাওয়ার্দী উদ্যানের যারা সমাবেশের আয়োজক ছিলেন তাদের তরফ থেকেই কিন্তু একটা দুঃখ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে বাংলাদেশে সামগ্রিকভাবে অপমানসূচক এবং অপবাদমূলক যে শব্দ বন্ধগুলো আছে সেগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারি আমরা। বিশেষত আমাদের দেশের 50% অধিক জনগোষ্ঠী নারী, এবং নারীরা আমাদের পরিবারেরই সদস্য। তাদেরকে সম্মানের চোখে দেখা, নারীর যে অধিকারগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা, নারীরা যতটুকু সম্পত্তির অধিকার পেয়ে থাকেন ততটুকু যে তাদের কাছে দেয়া হয় না সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ অন্বেষণ করা, বিভিন্ন সময় যে নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, ইফটিজিং থেকে শুরু করে নিয়ে ধর্ষণ পর্যন্ত, এই জিনিসগুলো যাতে বাংলাদেশে আর না ঘটে এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও আমরা কিভাবে নিরাপত্তার সাথে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি সে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা শুধুমাত্র নারীদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণের কথা বলবো, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগের ব্যাপারে আমরা উদ্যোগী হব না, সে বিষয়টা কিন্তু আসলে তাদেরকে সেফটিও দেবে না, তাদের যে অংশগ্রহণ সেটা আছে সেটাকে নিশ্চিত করবে না। কিন্তু অবশ্যই বাংলাদেশের সমাজ যে বাস্তবতা আছে সেই সমাজ বাস্তবতাকে মাথায় নিয়েই আমাদেরকে নিরাপত্তার জায়গাগুলোকে সুনিশ্চিত করতে হবে। এমন কোনো বিতর্ক উৎসে দেওয়া যাবে না যেটা আসলে সামগ্রিকভাবে যেটা কল্যাণকর, সে কল্যাণকর অবস্থা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। আপনারা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন এবং আজকেও আপনি বলেছেন, আমার এখন একটা মনে হলো যে এই যে কমিশনে করার সময় আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের যখন একটা কমিশন করা তখন মানে আরও অনেক স্টেক হোল্ডার ছিল বা যাদের আসলে রাখা দরকার ছিল তাদের সংযুক্তি যদি থাকতো তাহলে আজকে এই প্রশ্নটা এবং সেইখানে এই আলোচনাগুলো হতে পারতো। আমাদের রাষ্ট্র যখন, এটা অনেকে বলে যে পারসেপশনটা কিন্তু এরকম যে এই সরকার, এবং প্রফেসর ইউনূস বলেছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা, তো সরকার আপনাদের, এটা বলা হয়ে থাকে। তো সরকারের মধ্যে থেকে যখন এই ধরনের একটা জিনিস করা হয় তখন কি আসলেই কি আপনারা কেউ জানেন না বা আপনাদের মতামত নেওয়া হয়, নাকি কিছু কিছু বিষয় আপনাদের কাছে একবারেই মানে হাইট রাখা হয়? কোনটা? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকার গঠনের আরও অনেক পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। অতএব অভ্যুত্থানের সময়কালে ছাত্র জনতার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠন করা হয়েছে সে সরকার যে অভ্যুত্থানের সরকার তাতে কোনো সন্দেহ থাকবার কথা নয়, সে সরকার যে ছাত্র জনতার সরকার সেটা সন্দেহ থাকবার কথা নয়। কিন্তু একটা রাজনৈতিক দলের সঙ্গে সরকার তো সব ধরনের সিদ্ধান্তগুলো কনসালটেশন করে তারা গ্রহণ করে না, সরকার তাদের মতো করে তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমরা সেই জায়গাগুলোতে যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় সেই জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করি। সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের যে বক্তব্যগুলো আছে আর কি সেগুলোকে কখনো সাংবাদিকদের মাধ্যমে, কখনো প্রেস ব্রিফিং করে, কখনো বা ঐকমত্য কমিশনে গিয়ে, কখনো বা সংস্কার যে কমিশনগুলো গঠন করা হয়েছিল সেখানে যারা যখন মতামত চেয়েছেন সেই মতামতগুলো দিয়ে আমরা আমাদের মতামতগুলো ব্যক্ত করেছি যেন বাংলাদেশ রাষ্ট্রটি সত্যিকার অর্থে একটা সুন্দর গাঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে। এ কারণে বর্তমানে যে পারসেপশন দাঁড়িয়ে গেছে যে সরকারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে গুলিয়ে ফেলা হচ্ছে,
দুইটা যে একটি স্বতন্ত্র অবস্থান থেকে কাজ করছে, সেই জিনিসটাকে আসলে মানুষ বেমালুম ভুলে যাচ্ছে। আমরা যে কথাটা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যখন নাগরিক কমিটিতে আমরা ছিলাম, আমরা বলেছি যে এই সরকার যা কিছু ভালো করছে তাকে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু যা কিছু দেশের জন্য ভালো হবে না, জনগণের জন্য ভালো হবে না, সেই বিষয়গুলোতে আমরা প্রতিবাদ জানাবো। সরকারের তরফ থেকে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারটা আসলো, যখন তেলের দাম বাড়ানো হলো, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছি। এবং বিভিন্ন সময়, বিশেষত গত কিছুদিন আগে একজন সুন্নি ঘরানার আলেমকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। যদি রাষ্ট্র যন্ত্র এবং সরকার তাদের তরফ থেকে যে ভুলগুলো হচ্ছে বা আমাদের চোখে পড়ছে, সেগুলোকে আমরা অবশ্যই প্রতিবাদ করছি। কারণটা হলো যে আমরা অবশ্যই চাই যে অভ্যুত্থানের সরকার ভালো কিছু করুক। যদি তারা ভালো কিছু করতে ব্যর্থ হয়, অবশ্যই আমাদের তার সমালোচনা করতে হবে। যদি তাই হয়, কিন্তু আপনি কি একটু বলবেন যে মানুষ মনে করে যে আপনারা অনেক ক্ষমতাবান, আপনাদের একটা টেলিফোনে সচিব পর্যন্ত মানে দাঁড়িয়ে যায়, আপনারা কোথাও যদি বলেন যে এটা একটা করতে হবে, তাহলে সেটার সাথে সাথে করে। এর সাথে কোনো বাস্তবতার মিল আছে কিনা? অনেস্টলি স্পিকিং আমি জিজ্ঞেস করলাম আপনাকে। যদি অভ্যুত্থানের পরপরের সময়গুলো থেকে এখন পর্যন্ত যারা নাগরিক কমিটিতে, পার্টিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যারা ছিলাম, আমি বলছি আপনার নাম নিয়ে আমরা যদি সামগ্রিকভাবে এতটা ক্ষমতাবান হতাম, তাহলে আমরা যখন প্রোক্লামেশনের কথাটা বলেছিলান, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাওয়ার কথা ছিল। সেটা বিএনপি মানে, আমরা যদি রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলেছিলাম, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যেত। আমরা যদি গণপরিষদ নির্বাচনের কথা বলছি, সে ব্যাপারে আসলে বিতর্ক হওয়ার কোনো সুযোগ থাকার কথা ছিল না। সরকারের তরফ থেকে এটা এক বাক্যে হয়ে যাওয়ার কথা ছিল। আমরা যে নতুন কাঠামোর কথা বলছি, সেটা এতগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকবার কথা ছিল না, সেটাকে বাস্তবায়নের দিকে যাওয়ার কথা ছিল। আওয়ামী লীগের বিচারের আমরা কথা বলছি দলগতভাবে, সেটা এতদিন পড়ে থাকবার কথা ছিল না, সেটা হয়ে যাওয়ার কথা ছিল। আদতে ছাত্র জনতা তাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারেরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাঠ প্রশাসনে এখনো পর্যন্ত যারা আগের সময়কালে চাকরি করেছেন, সেই সরকারকে সাফ করেছেন, সে মানুষগুলো এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের বিচার বিভাগে সেখানে কু হওয়ার মতো অবস্থা হয়েছিল। ছাত্র জনতাকে সেখানে গিয়ে দৃশ্যত যারা ফেসিবাদের দোসর ছিল বিচার বিভাগে, তাদেরকে অপসারণ করতে হয়েছে। এই সচিবালয় থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের মাঠ প্রশাসন, সেখানে এখনো পর্যন্ত 2014, 18 এবং 24-এর নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে, সেরকম অনেক অফিসার ঘাপটি মেরে বসে আছে, তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি এগুলো গ্রহণ করা হতো, যদি সত্যিকার অর্থে একটা নিট অ্যান্ড ক্লিন প্রশাসনের মধ্য দিয়ে বর্তমান সময়টাকে পরিচালনা করা হতো, তাহলে হয়তো আমাদেরকে এত ক্ষমতাবান হওয়ার মতো যে কথাটা বলা হচ্ছে, সেটাও হইতো না। অটোমেটিক্যালি ছাত্র জনতার যে দাবিগুলো আছে, সেগুলো বাস্তবায়ন হয়ে যেত। আপনাদের টেলিফোনে চাকরি হওয়া থেকে শুরু করে বদলি হওয়া থেকে কাজ হয় কিনা? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে এই বদলি, এই চাকরি বা অন্যান্য যে বিষয়গুলো, অনেকেই তো আমাদের কাছে আসেন যে তাদের কোনো একটা জায়গায় তাদের চাকরিটা একটা সুপারিশের জন্য। কিন্তু আমরা যে কথাটা বলি যে ফেয়ার পদ্ধতি, যেটা ন্যায্য পদ্ধতি, তার মধ্য দিয়ে যদি আপনার চাকরি হয়, তাহলে আপনি সেই চাকরিটা অবশ্যই পাবেন। সেই জায়গায় যদি আপনাকে ফেয়ার পদ্ধতিতে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য তৈরি করা হয়, যদি আপনার প্রতি কোনো ব্যক্তিগত রোষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কোনো অন্যায় করা হয়, কোনো অপরাধ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিবাদ করব। আমরা সেই জায়গাটাকে একটা প্রতিবিধানের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। কারো চাকরি পাইয়ে দেওয়া আমাদের কাজ না, কিন্তু ন্যায্য চাকরি যার পাওয়ার কথা বৈধভাবে, সেটাকে থেকে যদি কাউকে বঞ্চনার শিকার করা হয়, সেই বঞ্চনার প্রতিবাদ করা আপনাদের কাজ না, এবং আপনারা সেটা নিয়ে, আমি সেটাই বলছি। যেমন আমি আপনাকে বলি যে আপনাদের দলের, আপনাদের প্রধান নাহিদ ইসলাম, আপনি এবং যে সারোয়ার তুষার, তাদের নিয়ে তো কারো কোনো কথা নেই। এবং আপনাদের তো আপনারা যে কথাগুলো বলেন মানুষ শুনে, হয়তো কারো কথা বলে, কারণ তারা হয়তো একটু মানুষকে ভালোবেসে কাজ করতে যায়। আমি এভাবেই দেখি, কারণ আমার কাছে যত কথাই আসুক, কিন্তু আমি তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি, সমালোচনার জায়গাটা যখন আসে, আপনারা সমালোচনাগুলো জবাব দেন খুব চমৎকারভাবে। একটা কথা জিজ্ঞেস করি, এত মানে সহ্য ক্ষমতা রাখেন কিভাবে? এতটা ধৈর্য নিয়ে জবাব দেন কিভাবে? আসলে আমরা যখন জনগণের রাজনীতি করছি,
জনগণের কাছে দায়বদ্ধ থাকা, জনগণের কাছে জবাবদিহিতা করা আমাদের কর্তব্য। জনগণের জন্য যে রাজনীতিটা পরিচালিত হবে, সেই রাজনীতিটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেটা জনগণের কাছে ট্রান্সপারেন্ট রাখা, স্বচ্ছ রাখা, সেটা আমরা আমাদের কর্তব্য হিসেবে আমরা ধারণ করে দিয়েছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিটা আগে যেভাবে পেশি শক্তি নির্ভর একটা রাজনীতি ছিল, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজির রাজনীতি ছিল, সেই রাজনীতিটা যেন বাংলাদেশে আর না থাকে। কোনো একটা জায়গার কর্তৃত্ব তার কাছেই গিয়ে থাকতো, যে সেই জায়গাটাতে মাস্তানি করতে পারতো, গুন্ডামি করতে পারতো। আমরা সেরকমটা চাই না। আমরা চাই আসলেই বাংলাদেশের নেতৃত্ব তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকুক, জনগণের কাছে দায়বদ্ধ থেকে তারা নিজেদেরকে পরিচালিত করুক। অবশ্যই আমরা যখন রাজনৈতিক একটা দলের মধ্য দিয়ে যাচ্ছি, অনেকগুলো মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, কিন্তু ভুল এবং ভ্রান্তিকেই আমরা দলীয় অবস্থান হিসেবে নিয়ে সেটার উপরেই আমরা দৃঢ় থাকতে চাই না, বরং ভুল এবং ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে জনগণের পরামর্শ নিয়ে আমরা নিজেদেরকে সংশোধন করতে চাই। চমৎকার বলছেন। আক্তার স্যার, আপনার কাছে আরেকটা বিষয় শুধু জিজ্ঞেস করি আপনাদের দল সম্পর্কে। আপনাদের দলের শুরুতে যখন আত্মপ্রকাশ হলো, এরপরে আপনাদের কয়েকটি ইফতার পার্টি এবং আপনাদের রূপায়ণ সেন্টার অফিস নিয়ে আপনাদের কোনো কোনো নেতাদের গাড়ির শোডাউনের কারণে অনেক সমালোচনা হয়েছে। এতে কি আপনি মনে করেন যে আপনাদের দলের প্রথম দিকের যে শুরুটার সময় যে ইমেজ তৈরি হয়েছিল, বা কিছুটা হলেও একটু ইমেজ ক্ষুণ্ণ হয়েছে? এবং এই সেনাপ্রধানের সাথে নিয়ে আসনাদ আবদুল্লাহ স্ট্যাটাস দেওয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে নিয়ে লেখা, সব কিছু মিলিয়ে একটু হলেও আপনাদের জন্য ইমেজ ক্ষুণ্ণ হয়েছিল বা প্রথমে একটা ধাক্কা খেয়েছিলেন আপনারা? বাংলাদেশের মানুষেরা সামগ্রিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে নতুন কিছু প্রত্যাশা করেন, নতুনভাবে শুরুটা হোক, নতুন কিছু হোক এখানে, সেটা তাদের প্রত্যাশার জায়গা আছে। কিন্তু এটাও সত্য যে পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমরা আসলে পুরোপুরি এখনো পর্যন্ত বেরোয় যাওয়ার মতো উপায় অবলম্বন আমরা করতে পারি নাই। এই কারণে আমাদেরকে নানা সময় আমাদেরকে হোঁচট খেতে হয়েছে। কিন্তু এই হোঁচট খাওয়ার মধ্য দিয়ে আমরা আসলে নিজেদেরকে সংশোধিত করতে চাই। আচ্ছা, আমাদের ব্যাপারে নানা ধরনের যে মানুষের কাছে হতাশার জায়গাও যদি তৈরি হয়, কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করতে চাই যে বাংলাদেশের মানুষেরা, তারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা আছেন তাদের উপর যে ভরসা করেছেন, সে ভরসার জায়গা থেকে কিন্তু আমরা এক চুলো পিছুপা হইনি। আমরা বাংলাদেশের নতুন কাঠামোর কথা বলেছি, জবাবদিহিতামূলক শাসনের কথা বলেছি, পলিসি নির্ভর রাজনীতির কথা বলেছি। সে জায়গাগুলোতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কীভাবে কায়েম করা যায় সেটা নিয়ে আমরা কাজটা করছি। এবং আসলে অনেক ধরনের প্রচারণা আছে, যে প্রচারণাগুলো আসলে এখনো পর্যন্ত এতটা ভেইগ, এতটা অস্পষ্ট, কিন্তু সেই প্রচারণাগুলোকেই প্রধান করে তোলা হয়েছে। বিশেষত পতিত ফেসিবাদী যারা আছে, তাদের যেহেতু আমরা চক্ষুশূল, এবং আমাদেরকে তারা বাংলাদেশ থেকে আসলে নানাবিধভাবে তারা কিভাবে পারে নিশ্চিহ্ন করে দেওয়ার মানুষ লালন করে, সে জায়গা থেকে তাদের যে প্রোপাগান্ডাগুলো আছে, সে প্রোপাগান্ডার ফাঁদেও অনেক সময় মানুষেরা পড়ছেন। তো আমরা আশা করব যে ধরনের প্রোপাগান্ডাগুলো চলছে সেটার বাইরে এসে বস্তুনিষ্ঠ যে কথা, সেইগুলো বিষয় নিয়ে আলাপ হোক। এবার যেটা বললাম 5 আগস্ট পরবর্তী আরেকটা আমরা নতুন দেখলাম, আমরা দেখেছি ওই সময় দেশে আইন শৃঙ্খলা নাই, পাড়ায় পাড়ায় ডাকাত ঢুকছে রাতের বেলা, মহল্লার লোকজন জেগে নিজেদের প্রোটেকশন দিচ্ছে, এবং এগুলো বোঝাই যাচ্ছিল এই ডাকাতগুলো আসলে কীভাবে ম্যানুপুলেট করা বা একটা আতঙ্ক ছড়ানো। এবং দেশের মানুষ নিজেরাই রাজপথে থেকে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, সরকারে গিয়েছিল, ছাত্ররা, রাজনৈতিক দলগুলো পরে গিয়েছে। একটা নতুন প্রেক্ষাপট এসেছে, তৌহিদি জনতা, যেটি একটি দাঁড়িয়ে গেলে একটা আতঙ্কের নাম, যেটা অনেক নিয়ে সমালোচনা আছে, এবং ব্যক্তি থেকে শুরু করে অনেক গণমাধ্যম অফিসের সামনেও তার অবস্থান নিয়েছে, জিয়াপত খাওয়া। এগুলোকে আপনারা কি আসলে কিভাবে দেখেন? এইটার আসলে আপনার কাছে কি মনে হয় যে এতে করে কি সমাজে কি বিদ্বেষ তৈরি হয় কিনা, বা এতে করে কি আরও একটু সাধারণ মানুষ আতঙ্কিত হয় কিনা, বা মানুষের মধ্যে জনরস তৈরি হতে পারে কিনা? আপনি কিভাবে দেখেন এটা? বাংলাদেশের জনগণ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, তারা তাদের মতামতগুলোকে ব্যক্ত করবার জন্য নানা ধরনের প্ল্যাটফর্মে তারা আশ্রয় নিয়ে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশে তৌহিদি জনতা শব্দবন্ধে যে প্ল্যাটফর্মের কথা আছে, এটা একটা সুসংগঠিত সারা দেশে কোনো কমিটি নেই। স্বাভাবিকভাবেই এদেশের ধর্মপ্রাণ যারা মুসল্লিরা যারা আছেন, তারা হয়তো এই শব্দপন্থের সাথে নিজেদেরকে যুক্ত করে থাকেন। সবাই সবসময় যুক্ত করে থাকেন বিষয়টা এরকম নয়। এটা অনির্দিষ্ট একটা অংশ, এটাকে আসলে আপনি নির্দিষ্ট করতে পারেন না। এমনই করে শুধুমাত্র তৌহিদি জনতা নয়, বাংলাদেশে আরও অনেকেই আছেন, হয়তো বিশ্ববিদ্যালয় কলেজের স্টুডেন্ট, ছাত্র, এই ছাত্র পরিচয়েই
তারা তাদের যে কার্যক্রমগুলো আছে তারা সেগুলো করছেন, বা তারা শ্রমিক পরিচয় সেটা করছেন। অনেকেই তাদের যে পরিচয়গুলো আছে আর কি, সেই পরিচয়ের ফিরে অনেক কিছু করবার চেষ্টাটা করেন। কিন্তু আমরা যে জায়গাটাতে মনে করি প্রত্যেকটা পক্ষের ন্যায্য যে কথাগুলো আছে সেটা যেন বক্তব্য আকারে, বিবৃতি আকারে, কথার মধ্য দিয়ে সেগুলো যেন প্রচারিত হয়, সেটা যেন বাংলাদেশে কখনো কোনো ভায়োলেন্স তৈরি করতে না পারে, অপর কারো কোনো ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের বিভিন্ন জায়গায় আমরা এখনও দেখতেছি যে ছাত্র পরিচয়ে বিভিন্ন জায়গায় দুইটো কলেজের স্টুডেন্টরা তারা নিজেরা মারামারিতে জড়িয়ে যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, এই ব্যাপারে আসলে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, উস্কে দিচ্ছেন, তাদেরকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে আসা হয়, সে ব্যাপারে আসলে সরকারকে সতর্ক ভূমিকা রাখতে হবে, যাতে সেটা যে ব্যানারেই হোক না কেন নিজেদের অধিকারের কথা বলতে পারে, কিন্তু অপরের অধিকারকে ক্ষুণ্ণ করার কথা আসলে কেউই বলতে পারে না। এই যে আপনি বললেন, চমৎকার বলছেন যে আক্রমণাত্মক না হয়ে যার যার কথাগুলো তারা বলতে পারে এবং কাউকে ক্ষতি না করে, এবং যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনেরও ব্যবস্থা নিতে পারে। একটা জিনিস জিজ্ঞেস করি যে এরা কি এরকম যে একটা কথা অনেকে মনে করতে পারে বা অনেকে বলতে পারে যে এরা আপনাদের কথা শুনে বা এদের উপরে কি আপনাদের কোনো নিয়ন্ত্রণ আছে, এটা ব্যক্তি পর্যায়ে হোক বা ধরেন দলগতভাবে হোক, বা নাকি এরা আসলে এটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে যেটা এনসিপি তাদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই? জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যে সাংগঠনিক কাঠামো, সেই সাংগঠনিক কাঠামোতেই আমরা আমাদের নিয়ন্ত্রণ আছে, আমরা সেভাবেই আমরা আমাদের কাজ করছি। অপরাপর কোনো গোষ্ঠী, অপরাপর কোনো সংগঠন, সম্প্রদায়, তাদের উপর আসলে আমাদের সাংগঠনিক কোনো সক্ষমতা বা আমাদের কোনো নিয়ন্ত্রণের জায়গাটা থাকবার কথা না, এবং সেটা সঙ্গতও নয়। তারা তাদের মতো করে পরিচালিত হন, তারা তাদের মতো করে কাজগুলো করে থাকেন। কিন্তু এটা সত্য, বাংলাদেশের নাগরিক হিসেবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, অনেকে আমাদের সঙ্গে কথাবার্তা বলেন, আমরা সেটা ব্যক্তি পর্যায়ে যোগাযোগগুলো করে থাকি, কথাবার্তাগুলো বলে থাকি। কিন্তু সাংগঠনিক যোগাযোগের জায়গাগুলো অনেক ক্ষেত্রেই এবং যে বিষয়গুলোতে সাথে আসলে আপনাদের কোনো দিক নির্দেশনা যে বিষয়গুলোতে আসলে খুবই অনির্দিষ্ট এবং যেখানে আসলে ফর্মাল কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ নেই, সেখানে তো আসলে সম্পর্ক রাখার সুযোগটুকুও থাকে না। আমাদের হঠাৎ করে একটা আলোচনা আসলো আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে, বিশেষ করে যে আরাকানের সাথে আমাদের যে করিডোর, একটা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে আমাদের নিরাপত্তা, প্রথমে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে সীমান্ত রক্ষিত হয়ে গেছে আরাকান আর্মির হাতে, আমরা এখন তাদের সাথে যোগাযোগ করছি। এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আরাকানের অনেকেই এসে আমাদের দেশে বিয়ে করে ফেলছে, তাদের সাথে আমাদের যোগাযোগ হতে পারে। কিন্তু মানবিক করিডোরের বিষয়টা যখন খুব বেশি সজোরে আলোচনা হলো, তখন আবার সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি স্পষ্ট করে বললেন যে না, আমরা কোনো কিছু এরকম দেওয়া হয়নি। ফলে সরকারের দুই রকমের বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে আসাতে আরও বেশি আলোচনা, এবং বিএনপি মহাসচিব এরপরে বললেন যে নীতিগতভাবে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যে সরকার বলছে, বিএনপি এটা জোরালো প্রতিবাদ জানালো। এবং এর পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের যিনি খলিলুর সাহেব বললেন যে এ ধরনের কোনো কিছু হয় না এবং প্রক্সি ওয়্যারে জড়াবে না। যে আশঙ্কা ছিল যে মিয়ানমারের সাথে আমাদের একটা ওয়্যার হতে পারে এবং আমাদের হিল ট্যাক্সের অরক্ষিত হয়ে যেতে পারে, এনসিপি এই জায়গার সরাসরি অবস্থানটা একটু জানতে চাই। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যারা রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকেরা আছেন তারা এখানে অবস্থান করছেন এবং পার্শ্ববর্তী দেশে যুদ্ধ অবস্থা চলছে, সব মিলিয়ে একটা মানবিক বিপর্যয়ের মতো ঘটনা আছে। কিন্তু বাংলাদেশ যদি কোনো করিডোর দিতে চায়, সেই সিদ্ধান্ত যেহেতু সেটা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সিদ্ধান্তগুলো অন্তর্বর্তীকালীন সরকার তার এককভাবে নিতে পারেন না। অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং সেই মানবিক করিডোর, সেটা নিয়ন্ত্রণ আসলে কার কাছে থাকবে, তা দিয়ে আসলে কি কি আসা যাওয়া করবে, সে বিষয়গুলো সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল, সেখানে সেনাবাহিনীর একজন সদস্য তার মৃত্যুর খবর আমরা জেনেছি, আমরা পেয়েছি। তো সেখানে যদি সেনাবাহিনীও নিরাপদ না থাকে, সন্ত্রাসীরা যদি সেনাবাহিনীকে গুলি করে মারতে পারে, তো বাংলাদেশের সাধারণ যারা জনতা আছে তাদের নিরাপত্তা আসলে কোন পর্যায়ে গিয়ে পর্যবেসিত হতে পারে, সেটা নিয়ে একটা নানা ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। তো আমরা চাই যে সেই জায়গাগুলোতে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তারপরে যেন সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া হয়। একদম শেষ প্রশ্ন হচ্ছে দুটো, এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় কিনা এবং আসার জন্য তাদের পরিকল্পনা কি? জাতীয় নাগরিক পার্টি এনসিপি
এবারের নির্বাচন বা খুব অল্প সময়ের জন্য সেই টাইম ফ্রেমকে মাথায় রেখে রাজনীতি শুরু করেছে, বিষয়টা এরকম নয়। আমরা কয়েক দশকের চিন্তা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রটাকে একটি মানসম্মত জায়গায় উত্তীর্ণের চিন্তা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বাংলাদেশের পুরনো যে ইতিহাস ঐতিহ্যের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা রিক্লেম করতে চাই। এদেশের যে সভ্যতা, এদেশের বহু সংস্কৃতির মানুষ, বহু ধর্মের মানুষ, সবার মধ্যে যে আন্তরিকতা এবং সম্প্রীতির বন্ধন, সেটাকে আমরা জোরালো করতে চাই। ঢাকা যেন গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে পারে তেমন একটা নীতি নিয়ে, তেমন একটা রাজনীতিকে বাংলাদেশে আমরা দাঁড় করাতে চাই। অবশ্যই তার জন্য সময়ের দরকার আছে, রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবার সুযোগ পাওয়ার প্রয়োজন আছে। শেষ লক্ষ্যমাত্রা আমাদের আছে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাজ করছি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং আগে যিনি ছিলেন নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির প্রধান, আর শুরু থেকে আপনারা বলে এসেছেন যে যদি ছাত্র দল করে তাহলে সরকারে থাকবে না, সরকার থেকে চলে এসে দায়িত্ব নেবে। নাহিদ ইসলাম এসেছেন, এরপর অপেক্ষা করা হচ্ছে যে তারা দুজনও কি কবে আসবেন, তারা কি আসলে সরকার থেকে পদত্যাগ করে আপনাদের দলে আসবেন নাকি না আসবেন না? অন্তর্বর্তীকালীন সরকারে এখন ছাত্রদের যে দুইজন প্রতিনিধি আছেন তাদের সঙ্গে আমাদের দীর্ঘ সময়ের বোঝাপড়া আছে, একসঙ্গে আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, চলাফেরা আছে, কিন্তু তাদের রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই তারা ব্যক্তি হিসেবে তাদের মতো করে নেবেন। ইতিমধ্যে যেমনটা আলাপ আলোচনা হয়েছে, আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু এটা বলেছেন যে কোন দলে যাবেন তিনি এখন পর্যন্ত নিশ্চিত করেন নাই। কিন্তু জাতীয় নাগরিক পার্টি যেটা মনে করে যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি জনগণকে সাথে নিয়ে, সেটার সঙ্গে যদি তারা যুক্ত হতে চান তাহলে অবশ্যই সরকারের যে দায়িত্ব এবং যে ভারাপনা তাদের উপরে রয়েছে সেটাকে ছেড়ে দিয়ে এসে সে দায়িত্বভার থেকে মুক্ত হয়েই তাদেরকে দলের সঙ্গে যুক্ত হতে হবে। সে সময়কাল বা কখন কি সে বিষয়গুলো নিয়ে তারাই জানেন এবং তারাই সেই বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট করতে পারবেন। আক্তার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে একটা দীর্ঘ সময় দিয়েছেন, অনেক প্রশ্নের জবাব দিয়েছেন এবং সত্যিকার অর্থে যে একজন রাজনীতিবিদ, নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি প্রাণখোলাভাবে কথা বলেছেন। আপনাকে নাগরিক স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আজ এরই সাথে শেষ করছি বলানো বলা অনুষ্ঠান। কথা হবে আবার আগামী কোনো এক নতুন অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।